মেয়েটাকে দেখে একটু অবাকই হলাম, কারণ এত রাতে একটা মেয়ে, তাও আবার গ্রামের রাস্তায়, বিষয়টা খুবই আশ্চর্যজনক। রতনদার চায়ের দোকান, যেখানে প্রতিদিন এক কাপ চা না খেলেই নয়। আর যদি সেখানে হয় আমাদের এলাকার কিছু ছোট ছেলে পেলে, তাহলে তো মজাটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়, কারণ তাদের সাথে আমি প্রায় গল্প করি এবং অনেক মজা করি। তো প্রতিদিনকার মতো আজকেও আমি আসলাম রতনদার চায়ের দোকানে, এসে বসলাম। আজকে বিকাল থেকেই আকাশটা কেমন যেন মেঘলা হয়ে রয়েছে। আমি আসার কিছুক্ষণ পরেই মুষলধারায় বৃষ্টি নামতে শুরু হলো। বৃষ্টি দেখে আমি সাথে সাথে রতনদাকে বললাম চা বানাতে। রতনদাও চা বানাতে লাগলো। আমার সামনে বসে রয়েছে রাতুল, হানিফ আর তুহিন। তারা আমাকে বলতে লাগলো, দাদু, আজকে একটা গল্প হলে কেমন হয়? আমি বললাম, ভালোই হয়, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর তার সাথে গল্প একেবারে জমেই যাবে। যেই সময়কার কথা বলছি, তখন আমি একটা মাস্টারের চাকরি পাই, কিন্তু সেই চাকরি করার জন্য আমার যেতে হয় কোহিলীপুর নামক একটা গ্রামে। আমি সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পর আমার জন্য একটা কোয়ার্টারের ব্যবস্থা করে, আর আমার দেখাশোনার জন্য কোয়ার্টারে রফিক চাচা ছিলেন। আমি আসার কিছুক্ষণ পর রফিক চাচা আসলো। আসার পর বলল, বাবু, এখন কি খাবার দেব নাকি পরে খাবেন? না, এখন খাবার খাবো না, আসার সময় খেয়ে এসেছি। বাবু, আপনার খাবার রাত 8টার আগেই চলে আসবে। আপনি খাবার নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা, সমস্যা নেই, আপনি খাবার দিয়ে যেন। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাইরে যাই গ্রামটা দেখার জন্য, কারণ আমি যখন আসছিলাম তখন আমার মনে হলো গ্রামটা অনেক সুন্দর, তাই দেখার জন্য বের হই। আসলেই গ্রামটা অনেক সুন্দর, কিন্তু দিনে যতটা সুন্দর, রাতে যে তার থেকেও আরও বেশি ভয়ঙ্কর হবে তা আমার জানা ছিল না। যাই হোক, কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করার পর কোয়ার্টারে চলে যাই। কোয়ার্টারে যাওয়ার পর 7টা কি 8টার সময় আমাকে খাবার দিয়ে যায়। আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে রফিক চাচা আমাকে ডাক দিল। আমি ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে ওঠার পর রফিক চাচা আমাকে খাবার দিয়ে যায়। খাবার খাওয়ার পর আমাকে বলল, বাবু, আপনার তো কাল থেকে চাকরি শুরু। আগে আগেই বলে দিচ্ছি, বেশি রাত করে বাড়িতে ফিরবেন না। কেন, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নেই, কারণ রাস্তায় অনেক শিয়াল ডাকাডাকি করে তো, তাই বললাম। কখন যে কি থেকে কি হয়ে যায় তা তো আর বলা যায় না। তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে আসতে পারবো। পরদিন সকালবেলা আমি স্কুলে চলে যাই। সেখান থেকে আমি প্রতি রাতে 6টা কি 7টার সময় চলে আসি। কিন্তু একদিন হঠাৎ করে স্কুলে কাজের অনেক চাপ পড়ে যায়। তখন 9টা কি 10টা বাজে হয়তো। গ্রামে রাত 9টা অনেক রাত, কারণ গ্রামের মানুষ সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে। সে জায়গায় ওদের কাছে 10টা মানে মধ্যরাত্রের সমান। আমি রাস্তা দিয়ে একা একা হাঁটছি, আর আশেপাশে কোনো রকম বাড়িঘর নেই, একেবারে নির্জন। আমি হাঁটছি, সেই হাঁটার শব্দ আমার কানে আসছে। কিছুটা সামনে একটা জঙ্গল আছে। আমি হাঁটতে হাঁটতে ওই জঙ্গলটার সামনে চলে আসি। সামনে আসতেই মনে হলো কেউ একজন সামনে দিয়ে দৌড় দিল। আমার তখন ভয় লাগতে শুরু করলো, কারণ কোনো চোর ডাকাত নয় তো। আমি আবার হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কিছুটা সামনে যেতেই পিছন থেকে কে যেন ডাক দেয়,
আমি পিছনে ফিরে তাকাতেই দেখলাম একটা মেয়ে। মেয়েটাকে দেখে একটু অবাকই হলাম, কারণ এত রাতে একটা মেয়ে, তাও আবার গ্রামের রাস্তায়, বিষয়টা খুবই আশ্চর্যজনক। আমি মেয়েটাকে দেখে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে কি করেন? সে উত্তর দিল, আমি একটা বিপদে পড়েছি, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আপনি আমার সাথে একটু আসবেন? কিসের বিপদ আর আমি কোথায় যাব? এত কিছু জেনে আপনি কি করবেন? আপনি আমার সাথে আসেন, তারপর বলছি। আসেন আসেন। না, আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না, আমি যাই বলে পিছনে ফিরে হাঁটতে লাগলাম। মেয়েটা ডাক দিয়ে বলল, দাঁড়া, কোথায় যাবি? এটা বলেই দেখি মেয়েটা হাসতে লাগলো। আর দেখি মেয়েটা যেন আর মেয়ে নেই, সে হচ্ছে একটা ডাইনি। তার রূপ পরিবর্তন হতে শুরু হলো, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর শরীরটা কেমন জানি হয়ে আছে, একেবারেই বিশ্রী, আর চারিদিকে শুধু পচা গন্ধ। আমি এইগুলা দেখে দৌড়াতে লাগলাম, দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। আর পিছন থেকে ওই মেয়েটা ডাকছে। দৌড়াতে দৌড়াতে কোয়ার্টারের সামনে গিয়ে পড়ে যাই। তখন আমার আর শক্তি কাজ করছিল না। পরে যাওয়ার পরেই চোখগুলো ঝাপসা হয়ে আসতে লাগলো, আর আমার কিছুই জানা নেই। পরদিন সকালবেলা যখন রফিক চাচা আসলো, আমাকে ডেকে উঠালো। তারপর আমি রফিক চাচাকে সব বলে আমি আমার বাসায় ফিরে যাই।